রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতে মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারে নাটকীয় সেনা অভ্যুত্থানে বিস্মিত গোটা বিশ্ব। অভ্যুত্থানের 24 ঘন্টা পার হলেও দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি এবং তার সঙ্গে আটক প্রেসিডেন্টের অবস্থান এখনও জানা যায়নি। গৃহবন্দী রয়েছে প্রায় 400 সাংসদও। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে শুরু করেছে দেশটি। এরই মধ্যে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নেপিদো ইস্যুতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর রাজধানী নেপিদো সহ প্রধান শহরগুলোয় বিরাজ করছে থমথমে অবস্থা। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত দেশ জুড়ে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ প্রবীণ রাজনীতিবিদদের কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এখনো। তবে প্রায় 400 সংসদ সদস্য তাদের সরকারি আবাসিক কমপ্লেক্সেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন প্রণেতা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, তারা হাউজিং কমপ্লেক্সে একে অপরের সাথে ফোনে কথা বলতে পারলেও বাইরে বেরোতে পারছেন না। মিয়ানমার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিবেন বলে আশা করা হচ্ছে। সূচির ইস্যুতে বাইডেনের কূটনৈতিক দিকে নজর বিশ্বের। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাবাহিনীকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, মিয়ানমারের গণতন্ত্র উল্টো পথে যাত্রা শুরু করায় দেশটির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি তার সরকার বিবেচনা করছে। সামরিক অভ্যুত্থানের একদিন পর খুলে দেওয়া হয়েছে ব্যাংক। এছাড়াও ফোন ও ইন্টারনেট সংযোগ চালু হলেও বিমানবন্দর এখনও খুলে দেওয়া হয়নি। মিয়ানমারের জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়েছে ইইউ ও নোবেল কমিটি। তবে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া বিষয়টিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে। থাইল্যান্ড এই ঘটনার প্রতিবাদ করলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এছাড়া সূচির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি দেশে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সেনা অভ্যুত্থানের ফলে মিয়ানমার অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য। এরই মধ্যে অভ্যুত্থান কয়েক হাজার কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে বিভিন্ন কোম্পানি থেকে জানানো হয়েছে। সেনা অভ্যুত্থানের ফলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির বেশিরভাগ বিনিয়োগ এশিয়া থেকে আসায় মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা সীমিত হতে পারে। বিশ্বব্যাংকের মতে গেল বছর 34% সামগ্রিক অনুমোদিত বিনিয়োগের মাধ্যমে মিয়ানমারের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী ছিল সিঙ্গাপুর, আর 26% বিনিয়োগের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে ছিল হংকং। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সাথে এখনও আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বাংলাদেশের। এজন্য রোহিঙ্গাদের ফেরাতে 4 ফেব্রুয়ারি ঢাকা বেইজিং নেপিদো ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও অনিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিবের আশা, সরকারে যারাই থাকুক প্রত্যাবাসন পরিকল্পনা আগের মতোই এগোবে। ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে, যেহেতু একটা পরিবর্তন হয়ে গেছে তাদের। আর তারপরও দ্রুততম সময়ে এই মিটিংটা করে এবং বাকি যেই রোড ম্যাপটা আমরা করেছিলাম মিয়ানমার রাষ্ট্রের সাথে, সেটাই যাতে বলবৎ থাকে সেটাও আমরা চাইনিজদেরকেও বলেছি। দেশে বেড়েছে বিষাক্ত মদের ব্যবসা। অতি লোভী এক শ্রেণীর তৈরি এই মদ কেড়ে নিচ্ছে জীবন। ঢাকা, বগুড়া এবং গাজীপুরে বিষাক্ত মদ পানি এক সপ্তাহে মারা গেছেন অন্তত 20 জন। এর মধ্যে বগুড়ায় 2 দিনে মৃত্যু হয়েছে 11 জনের, আর ঢাকায় 6 ও গাজীপুরে 3 জনের প্রাণ গেছে। পুলিশ বলছে এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে। আব্দুল সালাম বাবুকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মৌ খন্দকার। গেল রোববার রাতে পুরান বগুড়া ভবের বাজার কাহালু এলাকায় আলাদা ঘটনায় বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদ পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে শহরের কালীতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদ পান করেন আরও কয়েকজন, তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে 6 জনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা করেছেন। ভাইরা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার চাচা মারা গেল, এই একই ঘটনা, এটা খাইয়া। আমরা চাই যে এদের দ্রুত শাস্তি এবং কঠোর বিচার। পুলিশ বলছে এই নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় আমরা একটি মামলা নিয়েছি 3টি হোমিও হলের বিরুদ্ধে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জোর বিশেষ অভিযান চলছে আমাদের, আর কি চিরুনি অভিযান যেটা বলে। আর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান কিন্তু চলমান আছে, এখনো অভিযান চলমান আছে। আমরা হোমিও হলগুলোতে আসলে অভিযান চালাচ্ছি এখন। তা আমরা অভিযোগ পেয়েছি যে 2টা হোমিও হল থেকে এরা কিনেছে। একই সাথে ঢাকায় গেল 1 সপ্তাহে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়েছে 9 জন। এর মধ্যে মোহাম্মদপুরে 2 জন, বাড়িধারায় 1 জন, ভাটারায় 3 জন এবং গাজীপুরে 3 জনের মৃত্যু হয়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিষাক্ত বা ভেজাল মদ খেয়ে অনেকের মারা যাওয়ার খবরে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। বিষাক্ত মদ তৈরির সিন্ডিকেট ধ্বংসে মাঠে নেমেছে তারা। পুলিশ বলছে অভিযান অব্যাহত থাকবে। করোনাকালে বৈধ পথে মদ আমদানি বন্ধ থাকাকেই এই চক্রের মাথা চাড়া দিয়ে ওঠার কারণ বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিভাবে এসব করে সিন্ডিকেট কাজ করে আর তাদের ধ্বংস করতে আইনশৃঙ্খলা বাহিনীর কি পরিকল্পনা, তার বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় অসাধু সিন্ডিকেট তৈরি করছে বিদেশি মোড়কে নকল ভেজাল বিষাক্ত মদ। যে মদ পানে এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এটার মধ্যে অবশ্যই বিষাক্ত মদ কেন মৃত্যুর কারণ তার ব্যাখ্যা দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক। বড় কারণটা হচ্ছে মিথানল, মেথিলেটেড স্পিরিট, মিথানল খেয়ে মারা যাচ্ছে। ইথাইল খেলে মদ 1 বোতল 2 বোতল খেলো, তাকে কয়েকবার ইউরিনারি সিস্টেম হলে সে বন্ধ হয়ে যায়। কিন্তু মিথানল খাইলে তার লিভার ড্যামেজ হবেই, মারা যাবে সে। কিডনি, লিভার, চোখ অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, তার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে। হঠাৎ এইসব বিষাক্ত মদ বিক্রি কেন বাড়ল, উত্তর দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। করোনার সময় একটা নিচেই দেখেন একটা এই বারগুলা বন্ধ ছিল, মাস 2 আগে এটা চালু হয়েছে। আবার যখন আবার চালু হয়েছে ইনপুট করতে করতে দেরি হতে পারে, সেই জন্য একটা চাপ পড়তে পারে, যে সেই জন্য হয়তো এখন কিছুটা ক্রাইসিস দেখা দিতে পারে। এরই মধ্যে বিষাক্ত মদ তৈরির কারখানার সন্ধানে সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে তাদের ধ্বংস না করা পর্যন্ত চলবে অভিযান। আরও যেসব ভেজাল কারখানা আছে সেগুলো আমরা অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা পুলিশিং পয়েন্ট অফ ভিউ থেকে এবং আইনি প্রক্রিয়ায় যা কিছু করার প্রয়োজন সেটি আমরা যথাযথভাবেই করছি এবং করব। দেশে মদ পান করা বেআইনি নয়, তবে মদ পানের লাইসেন্স থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে সবার সচেতনতা জরুরি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে নানা অপপ্রচার হলেও শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যখন নেতৃত্বের অভাবে জনগণের আস্থা হারানো একটি দলে পরিণত হয়েছে। করোনা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। একাদশ জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের এত অগ্রগতির পরও কিছু মানুষ রয়েছে যারা শুধু সমালোচনায় ব্যস্ত। তবে দেশে বিদেশে সমালোচনা হলেও দেশের উন্নয়নে কাজ করে যাবে তার সরকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুন। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফল যখন জনগণ পায়, তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিশ্ববাসী বাংলাদেশের প্রশংসা করলেও প্রশংসা নেই শুধু দেশের ভেতর। অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি, উত্তরটা
ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব, তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ভোট চুরির অপরাধে বিএনপি সরকারকে পদত্যাগও করতে হয়েছে, তাই অন্যের সমালোচনার আগে আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন তিনি। সবাইকে একটু কথা বলি, পদ্মা সেতু নিয়ে এত কথা, অথচ এইরকম একটা কাজ নিজের অর্থায়নে করলাম, সেটা প্রশংসা তো দিতেই পারলো না, উল্টো বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল জোয়াতালিতে পদ্মা সেতু করা হয়েছে, কেউ উঠবেন না, তাহলে নদীটা পার হবে কিসে মাননীয় স্পিকার? উপায় তো নাই, হ্যাঁ নৌকায় চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে, সেটা দেখবো। 12 কার্যদিবসের এই অধিবেশন মঙ্গলবার শেষ হয়। শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ হল এই প্রতিবেদনে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার কথা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, জামায়াত সহ উগ্রবাদী গোষ্ঠী এবং লন্ডন ও বিভিন্ন স্থান থেকে কাজ করা তাদের মিত্রদের এই বেপরোয়া, ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার। সংসদে প্রতিবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনা অধিদপ্তর। মন্ত্রী, এমপি, সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একযোগে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার সকালে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, জনগণের টাকায় কেনা ভ্যাকসিনের কোনো ডোজ যেন অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এর মধ্যে দেশের সকল জেলায় পৌঁছে গেছে সিরাম ইনস্টিটিউট থেকে আগত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড। ভ্যাকসিন বিতরণের সময় লক্ষ্য রাখা হয়েছে প্রতিটি জেলার সমকযোদ্ধা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী ও 55 বছরের উপরে জনসংখ্যার হিসেব। চূড়ান্তভাবে প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পর্ব প্রায় শেষ পর্যায়ে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যে ভ্যাকসিন আনা হয়েছে তা বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী। এটা সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এবং ভ্যাকসিন ছাড়া এই রোগ নির্মূল করা দুরূহ বিষয়। মঙ্গলবার বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্য সচিব বলেন, জনগণের টাকায় কেনা ভ্যাকসিনের কোনো ডোজ অপব্যবহার না করতে লক্ষ্য রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকার বিনামূল্যে মানুষকে দিচ্ছে, কিন্তু সরকার কিন্তু এই দেশের টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দিয়েছে। কাজে মনে রাখবেন, একটি টাকারও আমরা হিসাব রাখতে চাই, দিতে চাই, মিসইউজ করা হবে না। প্রধান অতিথির বক্তব্যে সকল মন্ত্রী, সচিব, এমপিদের একযোগে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সিনিয়র কলিগ যারা এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদেরকে আমরা আহ্বান করব যে তারা আমাদের সাথে এই ভ্যাকসিনেট প্রোগ্রামে যোগ দিবেন। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও ভ্যাকসিন পাওয়ার আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী। We will be expecting vaccine from WHO soon when it is ready. রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 12 জন মারা গেছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন 8149 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 525 জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন 5,36,107 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 512 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,80,728 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,635টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 14,452টি। এ পর্যন্ত মোট 36,78,649টি নমুনা পরীক্ষা করা হয়। মেট্রো রেলের দৃষ্টিনন্দন স্টেশন এখন অনেকটা দৃশ্যমান। পুরোপুরি শেষ না হলেও কাঠামো দাঁড়িয়ে গেছে উত্তরা দক্ষিণ স্টেশনের। পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে উত্তরা সেন্ট্রাল এবং উত্তরা উত্তর স্টেশনের কাজ। দ্রুত এগোচ্ছে ভায়াডাক্টের উপর রেলওয়ে ট্র্যাক বসানোর কাজও।
মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এসব প্রস্তুতির মধ্য দিয়ে আগামী এপ্রিলে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে চায় সরকার। লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশনের চেহারা এখন এমন, পুরোপুরি শেষ না হলেও অনেকটা প্রস্তুত। দৃষ্টিনন্দন এই স্টেশন। উত্তরা দক্ষিণ স্টেশনের পাশাপাশি উত্তরা উত্তর এবং উত্তরা সেন্টার স্টেশনে এগুচ্ছে সমানতালে, কারণ ডিপো থেকে এই 3 স্টেশনকে ঘিরেই পরীক্ষামূলক মেট্রো রেল চালু করার পরিকল্পনা কর্তৃপক্ষের। ধুমসে গতি, এখানে রাত দিনে কাজ চলতেছে। রেলের শাটারিং কার্পেন্টার, এটা মেট্রো লাইন চলবো। এসবের মধ্য দিয়ে শেষ হচ্ছে অপেক্ষা, সত্যি হচ্ছে স্বপ্ন। আগামী এপ্রিলেই চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল, তবে পরীক্ষামূলকভাবে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই সময়ের মধ্যে জাপান থেকে ট্রেন নিয়ে আসা সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে চলছে কর্মযজ্ঞ। আমাদের যে টার্গেট এপ্রিলে ট্রায়াল রান শুরু করা, আমরা এটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা এটা করব। আমরা তো এদিকে আমরা কিন্তু প্রায় প্রস্তুত। তো এখন যদি ট্রেনগুলো না আসে তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাব। দ্রুত এগুচ্ছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজও। মেট্রো রেল ডিপোর মধ্যে 8 কিলোমিটার এবং ভায়াডাক্টের ওপর 5 কিলোমিটারের বেশি রেল ট্র্যাক বসানোর কাজ শেষ। উত্তরার এই বিশাল ডিপোর বেশিরভাগ অংশে বসে গেছে এরকম রেলওয়ে ট্র্যাক, যেসব ট্র্যাকে ভর করে এই ডিপো থেকে উত্তরা থেকে মতিঝিল অংশে ছুটে চলবে ট্রেন। সে লক্ষ্যে বেশ দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে এই বিশাল ডিপো। শেষ হয়েছে 77 ভাগের বেশি। পরীক্ষামূলক রেল চালাতে ভায়াডাক্টের উপর রেলওয়ে ট্র্যাকের উচ্চতা প্রশস্ততার পরীক্ষা নিরীক্ষাও চলছে। জাপানে এরই মধ্যে প্রস্তুত এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল। 6টি করে বগি সম্বলিত এসব ট্রেন বাংলাদেশে আসা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি থেকেই। জাপান সরকার 31শে জানুয়ারি পর্যন্ত সেই দেশে ফরেন ন্যাশনালসদের যাওয়া নিষিদ্ধ করে রেখেছে। আমরা যদি দেখি যে জানুয়ারির পরে এটা ফার্দার এক্সটেন্ড হয়, তাহলে থার্ড পার্টি দিয়ে আমরা ইন্সপেকশন করে বাংলাদেশে প্রথম ট্রেনটা নিয়ে আসব। একটা লক্ষ্যমাত্রা থাকা দরকার, না থাকলে পরে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য যেই একটা ড্রাইভিং ফোর্স কাজ করে সেটা অনেক সময় কিন্তু থাকে না। উত্তরা থেকে মতিঝিল দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 56 ভাগ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের 9টি স্টেশন নির্মাণে পূর্ত কাজ এগিয়েছে 75.85 ভাগের বেশি। সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে যাত্রী পরিবহনের লক্ষ্যে বেশ জোরে সোরে এগুচ্ছে প্রকল্পের কাজ। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রেজাল্টে গুরুত্ব কমিয়ে ভর্তি পরীক্ষায় মেধা যাচাই করতে চায় বিশ্ববিদ্যালয়গুলো। এবছরের এইচএসসি ফল বিবেচনায় বাড়তে পারে ভর্তি আবেদনে গ্রেড পয়েন্টের চাহিদাও। এদিকে করোনা প্রেক্ষাপটেও গুচ্ছের আগে ঐতিহ্য ধরে রাখতে পৃথক পরীক্ষার সিদ্ধান্তে অনড় 73-এর অধ্যাদেশে চলা 4 বিশ্ববিদ্যালয়। গুচ্ছ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও। সজল দাসের রিপোর্ট। করোনাকালে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পেরোল শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের পালা। জেএসসি ও এসএসসি বিবেচনায় করা মূল্যায়নের রেজাল্টে জিপিএ বেড়েছে বেশিরভাগ শিক্ষার্থীর। 2019-এর 47,000 জিপিএ 5, এবছর 1.5 লাখের বেশি। তাই বেশ কিছু পরিবর্তন আসছে ভর্তি প্রক্রিয়ায়। রেজাল্টে গুরুত্ব কমিয়ে স্বল্প নম্বরে পরীক্ষার কথা বলছেন বিশ্ববিদ্যালয় প্রধানরা। অনুষদ ও বিভাগ ভেদে ভর্তি আবেদনের যোগ্যতায় বাড়তে পারে জিপিএ চাহিদাও। সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এই সাম্প্রতিক প্রকাশিত রেজাল্টের উপর ভিত্তি করে যদি কোনো পরিবর্তন হয়, আমাদের সাবজেক্ট পরীক্ষা পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীর সংখ্যা যদি দেখা যায় যে আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, কারণ আসন তো সীমিত, ম্যানেজমেন্টের সুবিধার্থে হয়তো এই সিলিংটা যদি সবাই বিবেচনা করে এটা হয়তো পরিবর্তন হতে পারে। এদিকে করোনা প্রেক্ষাপটেও গুচ্ছ পরীক্ষায় রাজি নয় 73-এর অধ্যাদেশে চলা 4 বিশ্ববিদ্যালয়। গত 50 বছরে আমরা ভর্তি পরীক্ষায় অনিয়ম কিছু হয় নাই, এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই। করোনার প্রকোপ কমলে ইউনিভার্সিটি সমূহ খুলে গেলে আমরা ভর্তি পরীক্ষা নেব সশরীরে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে বুয়েটের সিদ্ধান্তের অপেক্ষায় বাকিরা। আমরা তো অবশ্যই গুচ্ছতে যাব, কিন্তু বুয়েটের আসার কথা, এখন বুয়েট গতকাল মিটিং করে কি সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা জানতে পারিনি এখনো। করোনা প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সংকট বিবেচনায় সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে আনতে এখনো চেষ্টা চালাচ্ছে ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী থাকে।
এই পরীক্ষার্থীরাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দেয়, এরাই কিন্তু চিটাং ইউনিভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দেয়। তাহলে এই 4টা বিশ্ববিদ্যালয়ে যদি একটা পরীক্ষা হতো এবং তখন সহজ হতো বিষয়টা। বিশ্বের বড় কোনো বিশ্ববিদ্যালয় কখনো বলেছে যে আমার ভর্তি প্রক্রিয়াটা স্বচ্ছ? এটা নিয়ে সে গর্ব করে। সে গর্ব করে যে তার বিশ্ববিদ্যালয়ের জাতির উন্নয়নে এবং গবেষণা এবং অন্যান্য ব্যাপারে তার কন্ট্রিবিউশন কত বেশি। গুচ্ছ পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে সরকারও। সজল দাস, নিউজ 24, ঢাকা। গেল বছরের ডিসেম্বর থেকে ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর শুরু করেছে সরকার। এখন পর্যন্ত ভাষাঞ্চলে বসবাস করছে 6,000-এরও বেশি রোহিঙ্গা। জন্ম নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের কোনো আগ্রহ না থাকায় 1.5 মাসে ভাষাঞ্চলে জন্ম নিয়েছে 20টি শিশু। তবে সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা নারীদের জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অবশেষে ভাষাঞ্চরও শুনল জন্ম নেওয়ার নতুন শিশুর কান্না। যে চর ছিল বিচ্ছিন্ন এবং নীরব, সেখানেই গেল 1.5 মাসে ভাষাঞ্চরে জন্ম হয়েছে 20 শিশু। অবশ্য তারা কেউই এদেশের মানুষ নন। রোহিঙ্গাদের এক একটি পরিবারের সদস্য সংখ্যা 10 থেকে 15 জনের মতো। রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের কোনো আগ্রহই নেই। বর্তমানে সন্তান সম্ভবা রয়েছেন আরও অন্তত কয়েকশো নারী। তবে ভাষাঞ্চরে আশ্রয়ন প্রকল্পের অধীনে 3টি হাসপাতাল সহ কমিউনিটি ক্লিনিক চালু থাকায় খুশি রোহিঙ্গারা। অশান্তি লাগে হসপিটালে চলে যাবে এরকম বলেন, বা গাড়ি আনিয়ে আসলে যায়। বিচ্ছিন্ন দ্বীপ হলেও ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন নৌবাহিনীর এই কর্মকর্তা। প্রকল্প থেকে আমাদের দুটো হসপিটাল এবং 4টা কমিউনিটি ক্লিনিক, এটা আমি আগেও বলেছি আপনাদের এই চ্যানেলকে। সার্বিক ওদের ডাক্তারদের, নার্সের থাকার ব্যবস্থা সহ পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এ কারণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নোয়াখালী পরিবার পরিকল্পনা যে পরিচালক আছে তাকে আমরা অবগত করি এবং পরবর্তীতে এখন পর্যন্ত আমাদের এখানে ওদের মোট 5 জন টিম কাজ করতেছে। 2020 সালের 4 ডিসেম্বর কক্সবাজার থেকে ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম শুরু করে সরকার। বর্তমানে এখানে বসবাস করছেন 6,000-এরও বেশি রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েক জেলায় শীতের তীব্রতা বেড়েছে। মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন অঞ্চলে আরও অন্তত 2 দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা কমতে থাকে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। এই শীতের মধ্যে চলাফেরা করা যায় না, কাজ করে খাই, আমার খবর কেউ নেয় না। ইনকাম করে 10 টাকা দেয় না, তাই বাদালে ভাই কত মরে খাবার নেই তো আমি কি দিন। কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া ও তীব্র শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন। গেল 2 দিন কুড়িগ্রামের বাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি থাকলেও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্ররা। একই চিত্র দিনাজপুরেও। গেল কয়েকদিন ধরেই মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আমাদের গরিব মানুষ আমরা আশা বেরোতে পারি না, দোকানপাট খুলতে পারছি না। খেটে খাওয়া মানুষ শীতের অপেক্ষায় না থাকাতে বাইরে হয়। আরো 2 দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে, পরে আস্তে আস্তে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শৈত্যপ্রবাহটি প্রশমিত হলেও মৃদু হিমেল বাতাস, মধ্যরাত থেকে সকালের অগ্রভাগ পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কনকনে শীতের যে অনুভূতি সেটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈরী আবহাওয়া বিশ্ব জুড়েও।
ঘন্টায় 50 কিলোমিটারের বেশি বেগে তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। গৃহবন্দী প্রায় 8 কোটি মানুষ, জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রয়েছে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম। যুক্তরাষ্ট্রে যখন এমন অবস্থা, তখন অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চল চলছে দাবানলে। পুড়ে গেছে 700 হেক্টর বনাঞ্চল, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগ টানতে এবার দেশের বাইরে রোড শো করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। রাজধানীর আগারগাঁয়ে BSEC ভবনে সংবাদ সম্মেলনে এমনটা জানান কমিশন চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম। জানান আগামী 9 থেকে 11 ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের রোড শো, যেখানে অংশ নিচ্ছে কমিশনের কর্তা ব্যক্তি ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। দুবাইতে NRB বাংলাদেশি ও সেখানকার স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানায় কমিশন। এ সময় ভালো মানের কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে আগামী বাজেটে কর ছাড় বাড়ানোর দাবিও জানায় কমিশন চেয়ারম্যান। আমরা শুধু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটদের জন্য যাচ্ছি না, আমরা ওনাদের জন্যও যাচ্ছি, কারণ প্রথম অনুষ্ঠানটা ওনাদের জন্য, কিন্তু তারপরের অনুষ্ঠানগুলো দেখলে বুঝবেন ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, ওখানে সব রকমের ছোট ছোট ইকুইটি পার্টিসিপেশনের জন্য কোম্পানি আছে, হরেক রকমের প্রতিষ্ঠান লোক থাকে ওইখানে। এইবার আমরা চাচ্ছি বাজেটে এটা যদি 15% করে দেওয়া হয়, ফিসক্যাল বেনিফিট ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, তখন তারা একটা আকর্ষণ পাবে যে আর এখানে গেলে তো আমার কিছু ট্যাক্সের সুবিধা আছে। এইটা যদি হয় তখন ভালো কোম্পানি আনা যাবে। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। জানাবো খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 9:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগের দিন অনুশীলনে ব্যাটে বলে ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে দলের বেশিরভাগ সদস্য তরুণ হলেও এদের উপরেই থাকছে আস্থা বলে জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। শেষ ওয়ানডেতে চোটে পড়েছিলেন সাকিব, টেস্ট অনুশীলনে যোগ দিয়েছিলেন 3 দিন পর। ডোমিঙ্গো সন্দিহান ছিলেন ফিটনেস নিয়ে, তবে ম্যাচের আগের দিন কোচদের সাথে সাকিবের উইকেট পরিদর্শন দিল স্পষ্ট বার্তা। সাদা পোশাকে নিজের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত দেশসেরা এই অলরাউন্ডার। সাগরিকার ইতিহাস বলছে এখানে পেসার নয়, অ্যাডভান্টেজ পায় স্পিনাররা। তাই 5 পেসার আর 2 জেনুইন স্পিনারের মধ্যে কারা পাবেন সুযোগ, সে হিসাব কষতেই অধিনায়ক আর নির্বাচকদের মাঠে দেখা গেল বেশ তৎপর। জয়ের বিকল্প কোনো ভাবনা নেই জানিয়ে দিলেন অধিনায়ক। উইকেটের কন্ডিশন বুঝে আপনার ওইভাবে আপনার টিম সাজানো হয়। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এনে যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি, আমরা তাদের ওইভাবে আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো। এটাই প্রতিপক্ষ বিবেচনায় তাই এ টেস্ট টাইগারদের জন্য বড় সুযোগ ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করার। এই যেমন সাগরিকায় 1000 রান পূরণ করতে তামিমের লাগবে আর মাত্র 104 রান। টেস্টে 2 টপ স্কোরার মুশফিক আর তামিমের ব্যবধান মাত্র 8 রানের হওয়ায় এই জুটির ওপরেও চোখ থাকবে দর্শকদের। গেল 2 বছরে 7 টেস্ট খেলে বাংলাদেশ পেয়েছে 1টিতে জয়। অন্যদিকে একই সময়ে 11 টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে 4টি। তবে এই পরিসংখ্যান যাদের হাত ধরে সেই ক্যারিবীয়রা এবার বাংলাদেশ সফরে আসেনি, কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নওয়াল রেফাররা প্রমাণ দিয়েছেন নিজেদের সামর্থ্যের। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটও তাই আস্থা রাখছেন তরুণদের উপর। পার্থ বণিক, নিউজ 24, চট্টগ্রাম। ফুটবল প্রসঙ্গ। পেশাদার লীগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-2 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল ফেডারেশন কাপের রানার্স আপ সাইফ স্পোর্টিং ক্লাব। 22 মিনিটে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমের দর্শনীয় গোল আর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে নাইজেরিয়ান জন ওকোলের গোল সাইফকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে সব পাল্টে দিয়ে সাইফকে স্তব্ধ করে দেয় প্রিমিয়ার লিগের 3বারের চ্যাম্পিয়ন শেখ জামাল। 75 মিনিটে গাম্বিয়ান ফরওয়ার্ড সলোমন কিং গোল করে ব্যবধান কমান। পরে মিনিটে নুরুল আফসার সমতায় ফেরান। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ইনজুরির সময়ে পেনাল্টি পায় শেখ জামাল। সলোমন কিং এর গোলে হারতে থাকা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। সেখানে উইং ধরে এগিয়ে যাচ্ছেন ফাহিম, নীলা পড়ে গেছেন ফাহিমের শট। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।